আগামী 21শে জানুয়ারি বেলা 12টার মধ্যে 11:59 আপনারা পৌঁছে যাবেন আমি আশা করব। 12টা থেকে আমাদের মাইক চালু হবে। বেলা 12টা থেকে আপনার আমার অধিকারকে নিয়ে অধিকার সমাবেশ আমরা রেখেছি। মা বোনেদেরকে বলবো আগামী 21 তারিখ আপনারা কলকাতা রাজপথে আসুন, তিলোত্তমার বিচার চাইতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। অপদার্থ সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করব, অপদার্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলব যে আপনারা মিলে, কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছেন না, আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে, এবং তিলোত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশে উপস্থিত হব। আমরা কেন অধিকার সমাবেশে উপস্থিত হব? দেখুন, মুসলিম ধর্মীয় পরিচয় হওয়ার কারণে মারধর হচ্ছে, খুন হয়ে যেতে হচ্ছে। দলিত হওয়ার কারণে 36 ঘরে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য, অপরাধটা কি দলিত, পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল কদিন আগে। তামিলনাড়ুতে শুধু পিছিয়ে বর্গের হিন্দু হওয়ার জন্য মন্দিরে উঠেছিল পুজো দিতে, মন্দিরে কেন উঠবে, পিটিয়ে 3 জনকে খুন করেছিল। এই ধরনের অহরহ আছে। 2014 থেকে 2024-25 চলছে। এই কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিতরা, তারপরে মুসলমান, তারপরে আদিবাসীরা। কারণ ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে মুসলমানরা আক্রান্ত, বর্ণের পরিচয়ের কারণে আক্রান্ত হয়েছে দলিতরা, জাতিগত পরিচয়ের কারণে এই দলিত, আদিবাসী, মুসলমানরা আক্রান্ত হচ্ছে। এবং সাথে সাথে না পশ্চিমবাংলায় না ভারতবর্ষের আমাদের মায়েরা, আমাদের বেটিরা, আমাদের কন্যারা সুরক্ষিত নয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পারিবারিক অত্যাচারের শিকার হচ্ছে, কখনো তো কারো লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে। তাই আমাদের মা বোনেদের কথা ভেবে, দলিতের কথা ভেবে, আদিবাসীর কথা ভেবে, পিছিয়ে বর্গের মানুষের কথা ভেবে, মুসলমানদের উপরে যে দমনপীড়ন হচ্ছে এই সমস্ত কথা ভেবে তাদের সার্বিক নিরাপত্তা এবং যে দমনপীড়ন বন্ধের দাবি নিয়ে আমরা কলকাতার রাজপথে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে বেলা 12টায় আমরা পৌঁছাবো। ওখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে বার্তা দেব, অবিলম্বে সারা দেশে, সারা বাংলাতে দলিতের উপরে অত্যাচার, আদিবাসীর উপরে অত্যাচার, মুসলমানের উপরে অত্যাচার, সব মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। তাই গলা মিলানের জন্য শুধু পুরুষ নয়, মহিলারাও, মা বেটিরাদেরকেও অনুরোধ করব, আপনারা আসুন কলকাতাতে শহীদ মিনারে, আপনার আওয়াজ আপনি তুলবেন, আপনার সাথে নওশাদ সিদ্দিকী গলা মিলাবে, আপনার সাথে বিশ্বজিৎ মাইতি গলা মিলাবে, একসাথে আমরা আমাদের অধিকারের কথা ওই শহীদ মিনার চত্বর থেকে বলবো। আমরা আর কি দাবি করেছি? কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মীয় পরিচয়ে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে এসেছে, ওটাকে বাতিল করার দাবি নিয়ে ওটাকে বাতিল করতে হবে সেই আওয়াজ তুলে আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে গিয়ে, কলকাতা শহীদ মিনারের ময়দানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেব, অসাংবিধানিক এই তোমার সংশোধনীকে আমরা মানব না। আমরা সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী আমাদের ওয়াকফ সম্পত্তিকে তুমি করতে পারবে না, আমরা আমাদের ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে পরিচালনা করব, এই ক্ষমতা তুমি কেড়ে নিতে পারো না। এই বার্তা আমরা ওখানে উপস্থিতি হয়ে দেব। আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে যাব, ওখানে গিয়ে দাবি তুলব যেভাবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। 2023 সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে জঙ্গল থেকে আদিবাসীদের ক্ষমতাকে কেড়ে নিয়ে জঙ্গলটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে ওটা বাতিল করতে হবে। আমরা রাজপথে দাঁড়িয়ে শহীদ মিনার থেকে আওয়াজ তুলব কেন্দ্রের সরকারের কাছে যে অবিলম্বে আদিবাসীদের উপরে দমনপীড়ন করার জন্য, তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সংশোধনী নিয়ে এসেছেন ওটা অবিলম্বে বাতিল করতে হবে। ওই সংশোধনীকে আমরা মানব না, ওটা আপনাকে প্রত্যাহার করতে হবে, এই দাবি আমরা তুলব। এই অধিকারের কথা আমরা বলবো। আমরা আগামী 21শে জানুয়ারি রাজপথে যাব, যে ওবিসি সার্টিফিকেট যেভাবে বাতিল হচ্ছে পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি তুলব আমরা যে নির্দিষ্ট নিয়ম কানুন গাইডলাইন মেনে ওবিসির মধ্যে যেভাবে ইনক্লুড করা হয়েছিল ওই অবৈধ পন্থাতে না করে
বৈধপন্থা অবলম্বন করে মুসলিম সমাজে যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত আছে, আরও নন মুসলিম যারা আছেন, যাদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করতে হবে, আর্থিকভাবে যারা পিছিয়ে আছে, সামাজিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে ইনক্লুড করা হোক। এবং 17% সংরক্ষণ নয়, এই ওবিসি সংরক্ষণটা 17 থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সমাহারে 27% করে পশ্চিমবাংলার পিছড়ে বর্গের হিন্দু, পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব। আমরা কেন যাব? আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা, আমাদের মেয়ে, কারো দিদি, কারো বোন তিলোত্তমাকে যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, বিচার ঠিকঠাক হচ্ছে না। মানে যারা বিচার তো কোর্ট দেবে, কিন্তু কোর্টকে যারা মেটেরিয়ালস প্রোভাইড করবে, তাদের গাফলতির ফলে ঢিলে ঢালামি চলছে। অবিলম্বে শুধু তিলোত্তমার পরিবার নয়, পশ্চিম বাংলার প্রতিটা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমাদের আওয়াজ তুলতে হবে। মা বোনেদেরকে বলবো, আগামী 21 তারিখ আপনারা কলকাতা রাজপথে আসুন, তিলোত্তমার বিচার চাইতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। অপদার্থ সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করব, অপদার্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলব যে আপনারা মিলে, কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছেন না? আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তার দাবি নিয়ে, এবং তিলোত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশে উপস্থিত হব। আমরা আর কি দাবি করেছি? আমরা কেন যাব শহীদ মিনারে? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, বন্ধ হতে চলেছে। আমাদের গরিব যারা আর্থিকভাবে দুর্বল, আমরা বেসরকারি স্কুলে দিতে পারছি না, আমাদের ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না, ফলে শিক্ষা পাচ্ছে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সেই মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে যাব। আমরা কেন কলকাতা রাজপথে যাব? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই দামটা কমাতে হবে। ভোজ্য তেলের দাম আপনাকে 1200 টাকা দিচ্ছে, তেল চাল ডালের দাম দেখুন কিভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এদিকে ফসল কৃষকরা দাম পাচ্ছে না। ফুলকপি 1 টাকা, একটা ফুলকপি তৈরি করতে প্রায় 5 টাকা খরচ আছে, তাকে 1 টাকায় বিক্রি করতে হচ্ছে। আর সেই ফুলকপি যখন মার্কেট থেকে আপনি আমি কিনে রান্না করছি, 20-25 টাকায় কিনতে হচ্ছে। এই যে দালাল মধ্যখানে মিডিয়াটার আছে, এগুলো বন্ধ করতে হবে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, সাথে সাথে কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুণ দাম দিতে হবে। সেই দাবি নিয়ে আমরা কলকাতায় সমাবেশ ডেকেছি। তাই আমডাঙ্গার অনুরোধ করব, আমার আগে বিশ্বজিৎ দা বললেন যে এখানে একটা কোল্ড স্টোর নাই, শুধু এখানে কেন টোটাল উত্তর 24 পরগনা দেখলে হয়তো 3টে কোল্ড স্টোর আছে। ভাবতে পেরেছেন? কৃষি প্রধান জেলা একটা, প্রচুর কৃষক আছে এখানে, দক্ষিণ 24 পরগনায় 2-3টা আছে। এগুলো করতে হবে, অবিলম্বে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করতে হবে। এখানকার চাষিদের উৎপাদিত ফসল যাতে সঠিক দাম হয়, তার জন্য প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে এবং সেগুলো আস্তে আস্তে সেগুলো সে বিক্রি করবে। তাই কোল্ড স্টোরের দাবি নিয়ে আমরা রাজপথে যাব। তাই অনুরোধ করছি আমডাঙ্গার কৃষকদেরকে, আসুন, রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে, আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন। আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে শহীদ মিনার চত্বরে। তাই আপনার চিৎকার জন্য চিৎকার করবে, আপনার উচিত হবে যে চিৎকার করছে তার সাথে গলা মিলানো। তাই অনুরোধ করব আমডাঙ্গার কৃষকদেরকে, রাজনৈতিক ট্যাপে পা না দিয়ে সকাল সকাল বেরিয়ে চলুন কলকাতায় শহীদ মিনার। আজকে যে বিষয়কে ফোকাস করে স্বামী বিবেকানন্দজির জন্মদিবস এবং মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসকে স্মরণ করে আমাদের এই রক্তদান শিবির, এনাদের সম্পর্কে আমাদের 2-4 কথা একটু শোনা দরকার বলে মনে করি। হয়তো আমি খুব বেশি জানি না, এডুকেশন হ্যাজ নো এন্ড, আমিও প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। যারা পিএইচডি পোস্টডক করেছেন তারাও কিন্তু প্রতিনিয়ত শেখার চেষ্টা করছে। আমি যতটুকু জানতে পেরেছি, শিখতে পেরেছি, আপনাদেরকে এক্সপ্লেন করব। যদি আমার বলার মধ্যে কিছু ত্রুটি থেকে থাকে তথ্যে, আপনারা আমাকে প্রোভাইড করলে আমি পরে যখন এই নিয়ে চর্চা করব, বলবো, তাহলে আরও সঠিকটাকে বলার চেষ্টা করব। 1863 সালে জন্ম তার, আর 1902 সালে তিনার মৃত্যু হয়েছিল। মধ্যিখানে কত টাইম ছিল? 39 বছর। এই 39 বছর বয়সে
স্বামী বিবেকানন্দজি সমাজের জন্য অবশ্যই তিনি একজন হিন্দু ধর্মগুরু ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি লেখক ছিলেন, তিনার বিভিন্ন পাঠ তিনি ছিল, সমাজের সমাজ সংস্কারও তিনি এগিয়ে গিয়েছিলেন। সেই জন্য তিনি ধর্মচারণের যেভাবে রামকৃষ্ণ মঠকে তৈরি করেছিলেন, ঠিক সাথে সাথে তিনি সামাজিক কাজ করার জন্য, শিক্ষার জন্য, দাতব্য পরিষেবা দেওয়ার জন্য তিনি রামকৃষ্ণ মিশনও তৈরি করলেন। মাত্র ৩৯ বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এই ৩৯ বছরে তিনি এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল তার জীবনে। তিনি ১৯০২ সালে মারা গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকে হচ্ছে কত, ২০২৫, তাহলে ১২৩ বছর তো নাকি, ১২৩ বছর তিনি আমাদের থেকে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারও চর্চা আজকে হচ্ছে। তার ওই ৩৯ বছরের জীবনযাপন যে শৃঙ্খলাবদ্ধ ছিল, যে সিস্টেমেটিক ছিল, যে লক্ষ্যে তিনি তৈরি করেছিলেন, তার জন্য এখনো চর্চা হয়ে যাচ্ছে, আগামী দিনেও ওই চর্চা হবে। তো আমার বলার বক্তব্য এটাই, আমাদেরও জীবনযাপন, আমাদের লাইফস্টাইল, আমাদের সামাজিক ভাবনা, আমাদের রাজনৈতিক ভাবনা, আমাদের ধর্মীয় ভাবনা সবটাই পজিটিভ হতে হবে। এমন পজিটিভ হতে হবে আমাদেরকেও নিয়ে যেন আগামীর প্রজন্ম চর্চা করে, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। আজকে ছাত্রীর বেশি আছে এখানে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন, চান্ডাল আমার ভাই। বিভিন্ন ধর্মের মানুষকে তিনি ভাই বলে সম্বোধন করছেন। আর আজকে আমাদের মধ্যে জাতিভেদ প্রথা কিভাবে ছড়িয়ে গিয়েছে। কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল। যাকে ওভারটেক করেছে সে উচ্চ বর্ণের, আর যে ওভারটেক করছে সে পিছড়ে বর্গের, সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ। এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে, বাইকওয়ালাকে নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে। এই সমাজ ব্যবস্থা স্বামীজি চায়নি। এই সমাজ ব্যবস্থা মাস্টারদা সূর্য সেন চায়নি। মাস্টারদা সূর্য সেনও কিন্তু 40-এর কোটা পার করেনি। তিনিও 39 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল, ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল। তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি, আমি লড়াইয়ে যাচ্ছি, আমার পরের প্রজন্ম কি হবে। তিনার ভাবনার মধ্যেই ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের নিপীড়ন থেকে, ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে তাকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, যেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ, এটাই আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও আমাদের এই মনের মধ্যে অবচেতনে, অগোচরে ধর্মীয় বিদ্বেষ বা জাতিগত বিদ্বেষ, বর্ণগত বিদ্বেষ ক্রমশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটাকে রোধ কারা করবে? এই ছাত্র যুবরা করবে। সেটাকে আটকাবে কারা? আপনারাই আটকাতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই, আজকে আমরা স্বামীজির শিকাগোর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পারে বলে, আমিও তার কথা বলি, কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন, আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি? আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ব নিতে চাইছে। আজকে স্বামীজি কার, তার নিয়ে লড়াই চলছে। বিজেপি বলছে আমার, তৃণমূল বলছে আমার, অন্যরা বলছে আমার। আরে স্বামীজি মানুষের, স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল, স্বামীজি যে চিন্তা ভাবনা, সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলুন না, তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না। শুধু স্বামীজির সিম্প্যাথিটা নিতে হবে। স্বামীজি মানে অগণিত মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন। সেই সিম্প্যাথিটা আমাকে নিতে হবে। আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরও যারা দোসরগুলো আছে, আমি ভারতীয়, সকল মানে ভারতবাসী আমার ভাই, এই তত্ত্বে আমরা এগিয়ে যেতে পারবো, এই স্লোগানে এগিয়ে যেতে পারবো। আজকের দিনটিকে
ভারত সরকার 1984 সালে মনস্থির করেছিলেন যে স্বামী বিবেকানন্দজির জন্মদিনটাকে অর্থাৎ 12ই জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা হবে এবং ঘোষণা করেছিল 1985 সাল থেকে কন্টিনিউ এখন হচ্ছে। আজকেও আমরা সারা ভারতবাসী এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে আসছি। এখানে আমরাও পালন করছি। আমরা চাইলে এটা আমাদের মেন স্ট্রিম পার্টির আইএসএফের একটা প্রোগ্রাম করতে পারতাম, মাঠকে ভরিয়ে তুলতে পারতাম, কিন্তু না, আমরা একটা অন্য বার্তা দিতে চাইছি। এই দিনের গুরুত্বটা, এই দিনের জাতীয় যুব দিবসে যুবকদেরকে বার্তা দেওয়ার জন্য এখানকার কলেজের ইউনিটকে দিয়ে আমরা ছোট্ট পরিসরে হলেও আমরা ছাত্রছাত্রীদেরকে যেমন সংবর্ধনা দেব, সাথে সাথে আমরা রক্তের ক্রাইসিস চলছে, সেই রক্তের কিছু যোগান করব। বন্ধুগণ, আমরা যারা রক্ত দিচ্ছি, রক্তযোদ্ধাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। সাথে সাথে যারা এখনও ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে, রক্ত দেব কি দেব না, তাদেরকে বলবো যে আপনি নিশ্চিন্তে আপনি রক্ত দিন। মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি প্রতি 90 দিন ছাড়া, কোনো মহিলা যদি প্রতি 120 দিন ছাড়া ছাড়া নিয়মিত রক্তদান করে, তাহলে তার অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে। কেমন ভয়ঙ্কর রোগ? এই মুহূর্তে পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি রোগ হচ্ছে, একটা ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক। মেডিকেল সায়েন্স বলছে কোনো মহিলা কোনো পুরুষ যদি 18 বছরের ঊর্ধ্বে নিয়মিত রক্তদান করে, তার স্ট্রোকের ঝুঁকির সম্ভাবনা কমে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে রক্তদান করে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, অন্যের প্রাণও বাঁচতে পারে। থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তারা রক্তের যোগান ঠিকঠাক হয় না, আমরা আমাদের রক্ত দিলে তাদের রক্তের যোগান হয়, তারা প্রাণে বাঁচে। ঠিক একইভাবে রক্ত দেওয়ার সাথে সাথে নিজের স্বাস্থ্য ভালো থাকে। তাই বন্ধুগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, যারা ভাবছেন রক্ত দেব কি দেব না, কি হবে না হবে, আপনি যে রক্তটা দিচ্ছেন সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে সেই পরিমাণ সমপরিমাণ রক্ত আবার তৈরি হয়ে যাবে। বরঞ্চ এই নতুন রক্ত তৈরি হওয়ার ফলে আপনার শারীরিক অসুস্থতাও অনেকটা কাটিয়ে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও নতুন রক্ত দ্বারা হবে। তাই বন্ধুগণ, আমি ওই বিষয়ে যাব না।